আস্তে 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 দাদা, কেউ ক্যামেরা করবে না প্লিজ। মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ, ক্যামেরা বন্ধ। অলরেডি এক্সক্লুসিভ তো, ইয়েস, এডিট চলছে এক্সক্লুসিভ। বন্ধুরা, অলরেডি একটা দারুণ কথা বলে দিতে চাই। প্রজাপতি 2 এর এক্সক্লুসিভ বিটিএস আছে আমার কাছে, আর দেখতে চলেছো এখনই তোমরা সেটা। তার সঙ্গে সঙ্গে রয়েছে একটা ধামাকেদার ইন্টারভিউ। তোমরা আগে দেখে নাও দেবদার কি ক্রেজ ছিল। বাড়ি চলে যাও। আস্তে 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 এবার ফ্রেমটা দেখে নি না, ক্যামেরার সামনে থেকে সবাই সরো, ক্যামেরার সামনে থেকে সরো, ওই কোণাটা দেখ, ক্যামেরার সামনে থেকে সরো সবাই। এই বাহ, এটা আজকে দাদা নিয়ে যাবে যদি দাঁড়িয়ে থাকো। অটোগ্রাফ করানো ছিল এটা। দাঁড়াও, ঠিক আছে, এটা দাদা নিয়ে যাবে। আচ্ছা, কে বলেছিলেন চলে যাবেন দিদি? মিঠুনদার ক্রেজ দেখাও। প্রথমত স্বয়ং অতনু রায়চৌধুরীকে পাশে পাওয়ার জন্য আমার কাছে আমার অনেক বড় ভাগ্য এবং অনেক বড় থ্যাংক ইউ। কারণ এত বড় একটা শুটিং কাভারেজ করতে দেওয়া অ্যান্ড সেটাকে আমরা এভাবে তুলে ধরতে পারছি আপনাদের সামনে, এটা আমার কাছে অনেক বড় ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রথমত তো আপনি প্রথমে বলুন যে এরকম একটা ভার্জিন লোকেশন উত্তরপাড়ায় শ্যুট করলেন। দেবদা তো বলছে সল্টলেকের ভিতরেই বাংলা ছবি সীমাবদ্ধ থাকছে, তো সেখান থেকে গিয়া হঠাৎ করে একদম অন্যরকমভাবে স্টাইল করে এই ছবিটাকে শ্যুট করা, কি অভিজ্ঞতা হলো? প্রথমেই জানাই যে মহারাজ খুব ভালো ছেলে। মহারাজের ডেডিকেশন, পেছনে লেগে থাকা,
মানে অকল্পনীয়, আমি এরকম কাউকে দেখিনি যে আমাকে বাধ্য করেছে আজকে এখানে বসাতে। প্রথমে মহারাজের যারা এই ব্লগটা দেখছেন দর্শকদের সামনেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবে নববর্ষে। এবার মহারাজের প্রশ্নে আসি যে উত্তরপাড়া মহারাজের নিজের জায়গা, মহারাজ কন্যা, ঠিক বললাম তো, কন্যানগরে থাকে। উত্তরপাড়ায় আমরা একটা শুট করলাম ছবিটা, প্রায় ছবি 50% শুট উত্তরপাড়ায়, 50 না 30-40% শুট উত্তরপাড়ায় হয়েছে। যে আমাদের কলকাতার জায়গাটা সবাইকার চেনা জানা, আমরা ছবির গল্পটা এমন একটা ধরতে চেয়েছিলাম জায়গায় যে যেটা একটা ভার্জিন লোকেশন হবে, দর্শকরা সেই লোকেশনটা দেখেনি। ইনসিডেন্টালি মহারাজ যেখানে থাকে সেখানে যে এত সুন্দর জায়গা আছে, সুন্দর বাড়ি আছে, এইখানে আমাকে আলাদা করে বলেছেন, কিন্তু এরকম কোনো মানে নেই। But উনি খুঁজে খুঁজে বার করেছেন। খুব একটা পাড়ার একটা ব্যাপারও কিন্তু হচ্ছিল ওখানে, বেশ আলোচনা টালোচনা, এটা আমি লক্ষ্য করে দেখেছি। না ওই বাড়িটাতে আমি এর আগে গিয়েছিলাম, হয়তো আমি জেদ করেছিলাম, আমি ডিরেক্টরকে অভিজিৎকে বললাম যে ওই বাড়িতেই শুটটা করবো। তার জন্য অনেক হার্ডেলসও এসছে আপনার, মানে গাড়ি পুরো রং করা ইত্যাদি। হ্যাঁ, সমস্ত পুরো বাড়িটা পুরো রং করে দেওয়া হয়েছে, সমস্ত কিছু পুরো অন্য ধরনের, মানে বাড়িটা যে ফরম্যাটে ছিল পুরো অন্য ধরনের হয়ে গেছে। আচ্ছা, এই যে বলে না ফ্যামিলি ড্রামা মানে একটুখানি বাজেট কম, একটুখানি ইয়ে, সেটা তো আমার মনে হয় না আপনার ক্ষেত্রে হচ্ছে, কারণ আপনি লন্ডনে চলে গেলেন না, এবারে। আমার পরপর ছবিগুলো দেখে কখনো মনে হয়েছে বাজেট কম, কারণ আমি মনে করি যে মানে একটা কথা আছে, প্রবাদ আছে না, গুড় না ঢাললে মিষ্টি হবে না। মানে ভালো ছবি করতে গেলে বাজেট তোমায় বাড়াতে হবে। অবশ্য যারা কম বাজেটে ছবি করছে তারা ভালো ছবি করছে না, নট দ্যাট, আমি সেটা বলছি না, কিন্তু আমার মনে হয়েছে যে দর্শকদের এখন ভিশনটা ডিফারেন্ট হয়ে গেছে। যে এত সাউথ সাউথ ইন্ডিয়ার ছবি দেখছে, হিন্দি ছবিতে এত বড় বড় স্কেলে ছবি আসছে, তোমার একটা বড় মানে লার্জ একটা ফিল আনতে হবে ছবির ভেতর। এখানে দেবদাও অনেকটা হেল্প করলেন বোধহয় আফটার খাদান, এরকম একটা চেঞ্জটা কি দেখলেন এই এত বছরে দেবদার না, এটা খাদানে? তার আগেই তো, মানে খাদানের আগে তো আমি প্রধান করেছি। সেটারও একটা স্কেল সেটা আছে, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট বাজেট ইন বেঙ্গল সিনেমা। আমরা প্রধানে 19 দিন ধরে নর্থ বেঙ্গলে পুরো সেটটাকে নিয়ে, আর্টিস্টের সেটটাকে নিয়ে 19 দিন ধরে আমরা ওখানে ছিলাম। সেটাও একটা বিগ বাজেটের ছবি ছিল। তার আগে তো টনিক ছিল, টনিকও নর্থ বেঙ্গলে শুট করেছি। সুতরাং বাজেটটা নিয়ে প্রজাপতি পার্ট ওয়ানে আপনারা বেনারসে গিয়ে শুট করেছিলেন। রাইট, আমি বলতে যাচ্ছিলাম। তারপর প্রজাপতিটা তো কলকাতাও যেমন করেছি, বেনারসেও গিয়ে করেছি, এবং প্রজাপতিতে মিঠুনদা রয়েছেন, দেব রয়েছেন। বাজেট অটোমেটিক্যালি হাই হবে, কিন্তু আমরা বাজেটের কথা ভাবিনি, আমরা ভালো ছবির কথা ভেবেছি। ভালো ছবির জন্য, মানে বাজেটের জন্য ছবি না, ছবির জন্য বাজেট। ছবিটা ভালো করতে গেলে মনে হয়েছে এই খরচাটা করতে হবে, সুতরাং আমরা সেটা করেছি। আচ্ছা, আমার না একটুখানি অভিজ্ঞতা শেয়ার করার আছে। এত এত হোমলি ফিল হয়, আমি কোনোদিন কোনো শুটিং এ সেভাবে যাইনি। তো আমি বেঙ্গল টকিজের শুটিং এ গেলাম, একদম নর্মাল ডাল ভাত মাংস, একদম খুব হোমলি একটা ফিল হয় এই প্রোডাকশনে। এই আমি একটু শুটিং এক্সপিরিয়েন্সটাই জানতে চাই। ওই এলাকায় এরকম ভাবে ইয়ে করে বেশ অনেক মানুষ দেখছিলেন, দুজন মেগাস্টার এভাবে গিয়েছে, তো তাদের ক্রেজও আমরা একটুখানি দেখাবো ডেফিনেটলি মানুষকে। না, ডেফিনেটলি আমরা যখন একটা ছবি করি আমরা পুরো ফ্যামিলি, মানে আমাদের যে বসন্ত দিয়ে জল দেয় বা আমি, আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। মানে দরকার হলে আমি বসন্তকে তুলে গিয়ে দিই, দেবও তাই করে। সবাই মানে সবাই সবাইয়ের জন্য ভাবে, চিন্তা করে। আর এই বন্ডিংটা না হলে এই ভালো ভালো ছবিগুলো বেরোয় না। এই ছবিগুলো বেরোনো এত ভালো লাগার, দর্শকদের ভালো ছবি দেওয়ার বোধহয় অন্যতম কারণ হচ্ছে যে আমরা পুরো ইউনিটটা একটা ফ্যামিলির মতো থাকি। আচ্ছা, আর একটা জিনিস আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে যে প্রজাপতি 2 নাকি আপনার কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট। না, সেটা আমি জানি না, সেটা দর্শকরা ছবি দেখছেন, তারা ঠিক করবেন যে এটা আমার ক্যারিয়ারে বেস্ট ছবি কিনা। তা আমার ছবিটা করে খুব ভালো লেগেছে, এবং আমি তো অবশ্যই বলতে পারি এই ছবিটা আমার অন্যতম সেরা ছবি। কারণ প্রজাপতি পার্ট 1 কে বিট করে যাওয়াটাও তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ এত একটা সেই বলে না ভাইরাল, আজকের দিনে ভাইরাল হয়ে যাওয়ার মতন ছবি ছিল ওটা একটা সেই সময়। না, আমার কাছে কখনো মনে করিনি যে আরেকটা ছবিকে আমাকে বিট করতে হবে। এটা একটা প্রজাপতি টু, আর একটা নতুন ছবি, নতুন গল্প, নতুন নতুন ভাবে চিন্তা ভাবনা, সেইভাবেই ছবিটা তৈরি হয়েছে, আর দর্শকরা সেইভাবেই দেখছেন। আচ্ছা, এখানে রাইটারকে নিয়ে একটুখানি কথা বলি। রাইটার এত সুন্দর সুন্দর লাইন্স লেখেন, আই হোপ এখনো আপনারা দেখছেন হলে ছবিটা। তো লাইন্স গুলো এইভাবে, এইটাতে তো আপনারও একটা ইনভলভমেন্ট থাকে, রাইটার ডিরেক্টর এই পুরো বিষয়টাতে। তো আমি এরকম ভাবে প্রডিউসারকে বসতে দেখি, আপনি এই পুরো ইনভলভমেন্টটাকে নিয়ে একটু খানিকটা বলুন। না, এটা হচ্ছে কি, আমরা ছবিটা যখন গল্পটা একটা কনসেপ্ট তৈরি করি, গল্প তৈরি হয়, ইনসিডেন্টালি প্রজাপতি টুটা আমারই কনসেপ্ট, আমারই চিন্তা ভাবনা, প্রজাপতিটাও ছিল এরকম আর কি।
তা আমরা তখন আমি অভিজিৎ শুভদীপ, অভিজিৎ হচ্ছে যে ডিরেক্টর আর শুভদীপ যে ডায়লগ লেখে, তা আমরা বসে একটা গল্প তৈরি করি। তারপর দেব বসেন, আমি অভিজিৎ, দেব, শুভদীপ দিনের পর দিন বসি, ঝগড়া করি, কিন্তু একটা ওইভাবে একটা গল্প তৈরি হয় আর কি। কিন্তু একটা সিনেমা তৈরি করতে তো সময় লাগে, আমি এই জন্য বছরে একটা বেশি সিনেমা তৈরি করতে পারি না। দেখা গিয়েছে সেটাই যে একটাই ছবি করে। এটা আমার সারা বছর ধরে আমাকে একটা ছবি নিয়ে আমরা থাকি আর কি, যেটা আমাদের চারজনের একটা মিলিত প্রয়াস। অবশ্য ইউনিটের আরো অনেকে আছে, তারাও সাজেশনস দেয়, এবার যে যা সাজেশন দেয় আমরা শুনি, ডেফিনেটলি শুনি, সেই জন্যই ভালো ছবিগুলো তৈরি হয়। হ্যাঁ, এবং এই ছবির মানে এবার একটু বক্স অফিসে আসে, এখন বাংলা ছবিতে যেরকম বক্স অফিস টক্স অফিস দিচ্ছে বাকিরা সবাই, তা আপনার এটা নিয়ে কি মতামত? আর আপনি কি প্রজাপতির মতন এই ছবিতে বক্স অফিস দেবেন, প্রজাপতি টুতে? না, সেটা তো কিছুদিনের মধ্যেই বোঝা যাবে, কিন্তু প্রথম থেকেই যা ট্রেন্ড আছে ডেফিনেটলি প্রজাপতির থেকে হয়তো ভালো ব্যবসা করবে। আর শুধু বাংলা সিনেমার মানে এটা একটা আমার ছবি তো নয়, তো এটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য দরকার, যে ভালো ভালো ছবি দরকার। লোক অডিয়েন্সকে সিনেমা হলে নিয়ে আসতে হবে, দর্শক যদি সিনেমা হলে না আসে তো দর্শক সিনেমা হল বন্ধ হয়ে যাবে। আমাদের সেই জায়গায় খুব কেয়ারফুল হতে হবে, যে আমাদের এমন এমন প্রোডাক্ট তৈরি করতে হবে যাতে দর্শকদের ভালো লাগে, অডিয়েন্সের ভালো লাগে। ডেফিনেটলি। আর এবং হাউসফুল টাউসফুল তো যায় খুবই আপনাদের, মানে প্রত্যেকটা ছবি বেশ, এবং প্রতিকূল পরিবেশ, মানে সেইটা হচ্ছে একটা সব থেকে বড় বিষয়। কারণ আগের বারে আপনাদের ডাঙ্কির সাথে ক্ল্যাশ ছিল, এবারেও আপনাদের অ্যাভেটার, তারপরে ডুমসডে, প্রচুর না, ছবি আমরা আছে। কখনো ভাবি না যে আমার সাথে কে ছবি আছে, আমি জানি যে আমার ছবিটা নিয়ে এসেছি, আমাকে ফার্স্ট হতে হবে। মানে কে এলো গেল, আমরা সত্যি আমি অভিজিৎ এই ব্যাপারটায় খুব, এবং দেবো, যে আমরা তিনজনে এই ব্যাপারটায় খুব মানে একটা জায়গায় এক, যে আমরা আমাদের ভালো ছবিটা বানাতে হবে, আমাদের ভালো ছবিটা দর্শককে দিতে হবে। কারণ ধরো একটা দর্শক সিনেমা দেখতে আসছে, আমাকে তাদের কথা প্রথমে ভাবতে হয়। ধরো আজকে উত্তরপাড়ায় একটা সিঙ্গেল স্ক্রিন আর মাল্টিপ্লেক্সে যারা যায়, দুটো তো তফাৎ আছে। আজকে উত্তরপাড়া বা ডিস্ট্রিক্টের সিঙ্গেল স্ক্রিনে 100 টাকা, 80 টাকা, 100 টাকা, 120 টাকায় টিকিট পাওয়া যায়, কিন্তু একটা সিঙ্গেল মাল্টিপ্লেক্সে গেলে 250, 300 টাকা, 400 টাকা দাম এখন টিকিটের। একটা ফ্যামিলি যাওয়া মানে 1200 টাকা, তাদের ট্রান্সপোর্ট খরচা আছে, সব মিলিয়ে মোটামুটি ধরুন 2000 টাকার উপরে 2000 টাকা খরচা, তাহলে 2000 টাকার প্রোডাক্ট তো আমাদের তাকে দিতে হবে। আমি যদি সেই প্রোডাক্টটা তাদের না দিতে পারি তো দর্শক তো সিনেমা দেখা ছেড়ে দেবে, বাংলা সিনেমা দেখা ছেড়ে দিচ্ছে। ওই জন্য তাকে ভালো প্রোডাক্ট দিতে হবে। এবার এই উত্তরপাড়া কোন্নগর এই চত্বরটাতে হল নেই, যেতে হলে সেই শ্রীরামপুরে যেতে হয়, আদারওয়াইজ আগে শাহরফুলিতে খুব আমার হঠাৎ মনে পড়লো গৌরী উত্তরপাড়া ছিল এক সময়। প্রচুর হল ছিল আগে। এবার কি হয়েছে, এগুলো হলগুলো বন্ধ হয়েছে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, যেহেতু এটার একটা খুব এই যে মানে সিকুয়েল ভ্যালু, এই জন্য বলে লোক প্রজাপতি নামটার এত ইয়ে আছে। হয় যে পার্ট ওয়ানটা তো উদয়নে গিয়ে দেখেছেন, উদয়নের নাম আপনি ডেফিনেটলি জানবেন, কারণ উদয়ন ভালো চলেছিল, খুব ভালো চলেছিল প্রজাপতি। তো এবারেও ওখানে শুটিং করতে এসে আমি এইটা শুনছিলাম, আমি বাইরে থেকে শুনছি, আপনি ভিতর থেকে দেখছেন হয়তো, আমি বাইরে থেকে দেখছিলাম প্রচুর মানুষ এই কথাটা বলছেন, এই সিনেমাটা টিকিট কেটে উদয়নে গিয়ে দেখতে হবে। এইটা আপনার কাছে একটা কিরকম মনে হয়, যে এই যে দর্শকরা আলাদা করে বেঙ্গল টকিজের ছবি মানে একটা হাইলাইটেড করে নিয়েছে, যে আমাদের ঘরোয়া যে জেনারেশন, মানে আমাদের মা, আমাদের ইভেন আমার ঠাকুমাও মানে টেলিভিশনের জন্য ওয়েট করে থাকেন। উনি আর উঠতে পারেন না বিছানা থেকে, বাট উনি কিন্তু এখনো ছবি দেখেন, তো ছবি দেখার জন্য ওয়েট করে থাকেন। তো এইটা কিরকম লাগে আপনার? দেখ, অবশ্যই ভালো লাগে যে এরকম একটা ডেফিনেটলি ভালো লাগবে, বাট এটা একটা আলাদা এক্সট্রা বার্ডেন না, যে প্রচুর মানুষ আপনাদের মানে আপনাদের প্রোডাকশনের ভ্যালুটার জন্য। এক্সপেকটেশনটা লোকের আমাদের ছবির জন্য হাই খুব, সেটা আমি জানি, এবং সেটা মাথায় রেখেই আমাদের ছবির গল্প থেকে শুরু করে সবকিছু নির্বাচন করতে হয়। কারণ আমাকে সবাই, যেমন একটা 80 বছর বা তুমি বলে 80-90 বছর এরকম, আমার 87 আই হোপ, ওনাকে যেমন স্যাটিসফাই করতে হবে, ওই একই সিনেমা একই গল্প একটা 27 বছরের ছেলে মেয়েকেও স্যাটিসফাই করতে হবে। সুতরাং এই দুটো জায়গাকে এক করতে হবে। এবারে আমার মনে হচ্ছে আর একটু বেশি স্যাটিসফাই হবে। একটু জিৎ গাঙ্গুলির প্রসঙ্গে আসে, জিৎ গাঙ্গুলি ইনমেন্স খাটছেন এই ছবি। গাঙ্গুলিতে খাটছে মানে খেটেছে, তার প্রমাণ তো হয়ে গেছে যে জিৎ গাঙ্গুলির মতো এরকম একটা মানে স্টেশনের একটা মিউজিক ডিরেক্টর এই এতগুলো গান হিট দিল প্রজাপতি 2-তে, মধ্যিখানে 5 বছর ছবি করেনি। ও লাস্ট ছবি করেছে টনিক, তারপরে বোধহয় সার্থক পরে বলে একটা ছবি করেছিল, কয়েকটা ছবি করেছিল, কিন্তু ওর একটা মনে গ্রিভেন্স আছে, দুঃখ আছে, যে আমাকে দাদা কেউ ডাকেনি ছবি করতে। ইভেন বলেওছে অনেক প্রমোশনে, ভাবলাম যে জিৎ গাঙ্গুলিকে কেউ ডাকেনি, এটা হতে পারে? বলে দাদা এটা হয়েছে, ডাকেনি। ইনফ্যাক্ট আমরা যখন প্রথমে ওকে বলি, আমি আর অভিজিৎ যখন গেলাম, ও বললো দাদা আমি ছবি করবো না, আমি 100% দিতাম। কেন? বললো যে না আমি বুঝলাম আমার ডিপ্রেশনে চলে গেছে। জিৎ এবং চন্দ্রানী দুজনেই আমার কথা খুব শুনে, এটা ফ্যাক্ট। তা আমি বললাম তুমি ছবিটা করবে, তুমি কালকে আমার
ওখানে আসবে। আমার একটা অফিস আছে, এই অফিসের বাইরে আর একটা অফিস আছে, সেখানে তুমি আসবে। সেখানে তারপর থেকে আসতে শুরু করলো। জিৎ গাঙ্গুলি 18 দিন সেখানে ছিল, এই এসেছিল 18 days রোজ। এইভাবে আমাদের প্রজাপতি 2 এর গান তৈরি হয়েছে। ওয়ান আফটার আনাদার গান হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, গান হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে। মানে ওর যে খিদে, এই বয়সে, এই বয়স না, ওর বেশি বয়স হয়নি, এই স্টেজের একটা মানুষ যে একটা অল ইন্ডিয়া লেভেলে টপ মিউজিক ডিরেক্টরের মধ্যে একজন, বাংলায় তো বটেই, বাংলায় ওর হাত ধরে বাংলা পুজো সিনেমা প্যান্ডেলে গান ফান বাজে তো এখন। বাজে, এখনো বাজে। আর তারপরে কি ওটাকে বিটও করতে পারেনি জিৎ না, গাঙ্গুলি যেটা। এবার তার যে খিদে, আমি না এটা দেখে অবাক হয়ে যাই যে ওর যে ভেতরে যে খিদে, মানে সবার নতুন জেনারেশন শেখা উচিত যে ভালো একটা কাজ করতে গেলে তাকে কতটা ডেডিকেটেড হতে হয়। তোকে দেখেও আমি বলছি যে ও খুব বাবা, dedicated। কোথায় জিৎ গাঙ্গুলি, কোথায় আমি না, না। আমি বলছি, আমি ডেডিকেশনের জায়গায় বলছি যে ও একটুখানি ছেলে, বাচ্চা ছেলে, কিন্তু ও ডেডিকেটেড কাজের ব্যাপারে। না, আমি এটা আবারও বলছি, মানে এতটা থ্যাঙ্কফুল থাকবো আমি স্যারের কাছে যে এতটা সুযোগ দেওয়া, মানে সুযোগটাও দিতে হয়। মানে এরকম নয় যে আমি জাস্ট একটা এরকম একটা গিম্বল মানে একটা হাতে একটা জাস্ট টিক নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, বলেছিলাম যে আমি এরকম চ্যানেল করি একটা নিজের মতন করে, আমি একটু শ্যুট করতে চাই। বাট শ্যুট করতে দিয়েছেন ওই চত্বরটাতে, ওই এরিয়াটাতে। তো আচ্ছা, মিঠুনদার প্রসঙ্গে একটু আছে। মিঠুনদা তো মানে লেজেন্ড। তো উনি যখন বাইরে বেরোচ্ছিলেন, আমরা দেখছিলাম উনি নাচছেন পাবলিকের মধ্যে এসে। এখনো উনি বাইরে আসছেন, উনি নাচছেন, সবাই সেটা মানে চিৎকার করছে, লাউড ইয়ে হচ্ছে। তো কিরকম লাগছিল এখানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে গিয়ে ওরকম একটা? মানে মিঠুনদের সাথে তো এটা নিয়ে আমার সেকেন্ড কাজ হলো। মানে এরকম একটা মানুষকে আমি দেখিনি, অত বড় অ্যাক্টর তো আমি দেখিনি। মানে আমি মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করতে পেরেছি, মানে আমি ধন্য। মানে স্পেশালি মিঠুন চক্রবর্তী, দেব, এই দুজনে একসাথে আমি কাজ করাতে পেরেছি, মানে আই এম ব্লেসড। এটা নিয়ে কোনো নেই। আর ও অ্যাজ এ হিউম্যান বিং দারুণ একটা সুন্দর মানুষ একটা। আর অভিনয়ের জায়গা তো কোনো, আমার সে কথা বলার রাইটই নেই, সেই জায়গায় আমি পৌঁছইনি যে মিঠুন দাস অভিনয় নিয়ে কি বলবো। মানে অসাধারণ। মানে ওটা মিঠুন দার সাথে যারা কাজ না করেছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। ওই পাংচুয়ালিটি, সকাল 9টা মানে 9টা এইটা দেখতাম, এটা দেখতাম। মানে 9টা বাজতে 5-এ ও ঢুকে যাবে লোকেশনে, কিচ্ছু করার নেই। বাকি টিম রীতিমতো থতমত খেয়ে যাচ্ছে মিঠুন দা। মানে ওই এটা মেনটেন করে যায়। দ্যাট ইজ মিঠুন দা। এবং লাস্টে ওখানে অনসেম্বল একটা কাজ ছিল, মানে খরাজ মুখার্জিদের, তারপরে তোমার ইয়ে অপরাজিতা আড্ডা ছিল, কাঞ্চন মল্লিক ছিল। তো এত বড় একটা লামসাম কাস্টকে নিয়ে এত যত্ন করে এত সুন্দরভাবে শুটিং শেষ করতো। প্রতিদিন ওই 9:30 অব্দি বেশি দেরি হতো না। আমি কোনোদিন দেখি, খুব ঘরোয়া বলে না, মানে ওই ঘরোয়া ব্যাপারটা ছিল। বৃষ্টি মধ্যখানে, হ্যাঁ, বৃষ্টি হতো। মানে আউটডোরের একটা দিন ছিল, আমরা যদি কিছু ফুটেজ থাকে আমরা ডেফিনেটলি দেখাবো। তো আউটডোরের একটা দিনেও বৃষ্টি, তার মধ্যেও খুব মানে ব্যালেন্স করে করতেন। মানে এইটা মানে এটা ডিরেক্টরকে একটা ক্রেডিট যায় নাকি? ডেফিনেটলি। যে আমরা সবাই মিলে বসে, তো ডিরেক্টরের একটা টিম আছে, সবাই মিলে ইনপুট দেয়। যে একটা বললাম না, একটা প্রোডাক্ট হইতে গেলে সবাইকেই 100% দিতে হয়। মানে পুরো আমাদের ফ্যামিলি বন্ডিং একটা থাকে সবাইয়ের সাথে। সবাই জানে যে না, আমাদের কাজটা শেষ করতে হবে। একটা পুজোর ব্যাপার ছিল ওখানে, সবাই খুব আলোচনা করছিল হ্যাঁ, ওই যেটা চত্বরটা। ছিল দুর্গাপুজোর লোকদের দেখিয়েছে যে দুর্গাপুজোর কিভাবে সুন্দরভাবে একটা। এখন তো ছবি বেরিয়ে গেছে, ছবি দেখছে পাবলিক। কিন্তু আমি বলবো যে ওইখানে আরে মানে ওখানকার মানুষজনরা কতটা কোঅপারেট করেছে, এইটা শুধু বলবো। ভীষণ ভাষা, ওরা মাকলা মানিকতলা খুব সম্ভবত জায়গাটার নাম। মানে ওখানকার মানুষজন এত ভালো, মানে এত কোঅপারেটিভ সব ব্যাপারে। আমাদের কখনো মনে হয়নি যে অত ক্রাউডের মধ্যে আমরা শুট করছি। এত ক্রাউড ছিল, তুইও দেখেছিস, সবাই দেখেছে, হ্যাঁ, কিন্তু মানে এটা কখনো কিন্তু- আমরা 1 মিনিটের জন্য কখনো আমরা ডিস্টারবেন্স ফিল করিনি। আর মাঝে মাঝে শুটিং ব্লক দিতে হতো, কারণ এত ক্রাউড বেড়ে যেত যে 2-3 দিন পরপর শুট হলে ক্রাউড বেড়ে যেত, যে আবার 1-2 দিন গ্যাপ দিয়ে আবার 1-2 দিন শুট করতে হতো, নাহলে এত ক্রাউড হয়ে যেত। বাট কোনো মানে অসভ্যতা হয়নি, কোনো এরকম নয় যে খুব খুব সুন্দর শুট, খুব সুন্দর শুট হয়েছে। এটা সত্যি কথা। আচ্ছা, লাস্ট আসবো আপনার প্রডিউসার হিসেবে ইনভলভমেন্টটা। কেন অ্যাকচুয়ালি আমরা প্রডিউসারদের কি করি দেখি যে প্রডিউসাররা মানে শুট করেন, শুটে থাকেন না খুব একটা, শুট দেখেন, এরকম একটা ব্যাপার স্যাপার আমরা দেখেছি। কিন্তু আপনাকে না, আমি মানে প্রথম দিন থেকে আমি ওনাকে দেখছি, উনি সকাল থেকে উনি রয়েছেন। তো ওনাকে আমি কেন কিভাবে কানেক্ট করতে পারলাম, আমি ডিরেক্ট ঢুকে গিয়ে ওনার সাথে কথা বলেছি, তো ওইভাবে হয়েছে। তো আপনার এই ব্যাপারটা একটুখানি বলুন যে এরকম সকাল থেকে থাকেন এরকম ভাবে অ্যাজ প্রডিউসার। না না, আমি তো সেইভাবে মানে প্রডিউসার নই যে আমি টাকা দিলাম চলে গেলাম। পুরো ক্রিয়েটিভ এটার ভেতর আমি বললাম না, আমরা সবাই মিলে স্ক্রিপ্ট। হ্যাঁ, মানে আপনি স্ক্রিপ্ট থেকেও থাকেন, আবার শুটিংও পুরোটাতে থাকেন। পুরোটাই আমি মনিটরে বসে থাকি, ওই ডিরেক্ট করে। এটা আমার প্যাশন, এটা আমার ভালো লাগা। আমি জানি তো যে মানে সমস্ত ফিল্ডে ক্রিয়েটিভ এতে যে আমি থাকি, আর অভিজিৎ আমি না থাকলে খুব ইনসিকিউর ফিল করে।
ইনপুটও থাকে নিশ্চয়ই আপনার কিছু। Definitely সেটা তো থাকবেই, তো সবাই বললাম সবাই মতামত নিয়েই তো একটা ছবি, এত ভালো ছবি তৈরি হয়। লাস্ট একটাই প্রশ্ন, একটাই জিনিস, দেবদা বলেছেন পরের বছর নাকি লক করে ফেলেছেন আপনি ওনাকে নিয়ে, অলরেডি এই কথা বলে দিয়েছে যে অতনুদা বলছে যে পরের বছর আমাকে ডেট দিতে হবে। এই ছবির একটা ইম্পর্টেন্ট জায়গা মিস করে গেলি, লন্ডন। হ্যাঁ লন্ডন, লন্ডন না লন্ডনে আমি একটুখানি গেছিলাম, তারপর আমি ভাবলাম যে কতটা রিভিল হবে কি হবে, বাকিরা সবাই ভয় পায়, অতনু রায়চৌধুরী ভয় পায় না যে ছবি মানে লিক তো হয় যদি শুটিং থেকে, অতনু রায়চৌধুরী বলেন আর কোনো চাপ নেই, আমার ছবি কন্টেন্টে চলবে, এটা আমার মনে হয় এটা মানুষটার চিল ব্যাপার রয়েছে। আমাকে প্রথম দিনই বলেছিল ছেড়ে দেয় এখন, এই ব্যাপারটা হচ্ছে। আমরা লন্ডনে খুব ভালো শুট করেছি, মিঠুন দাদের পুরো টিম ছিল ওখানে, 15-16 দিন আমরা ছিলাম। আর একটা বাংলা সিনেমা লন্ডনকে এত সুন্দরভাবে দেখানো, লন্ডনের বুকে একটা বাংলা সিনেমা নিয়ে কাজ করা, এখন প্রজাপতি যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে কি সুন্দর লেগেছে লন্ডন। একটা লাজ্জাতান লাইফ ফিল হতো। ডেফিনেটলি এই জন্যই ছবি প্রথমে যে প্রশ্নটা ছিল যে এত বাজেট তো বাড়বেই ভালো জিনিস করতে গেলে। এবার লন্ডনের বাজেট, আচ্ছা আরেকটা জিনিস, একটা জিনিস জানতে চাই, লন্ডনে সাবসিডি পাওয়া যায় এরকম শোনা যায়, আপনারা কি সেরকম ধরনের কিছু? না, না, মানে পুরোটাই আপনাদের? একদম একদম, আমরা 1 টাকাও সাবসিডির জন্য চিন্তাও করিনি, নেওয়ার চেষ্টাও করিনি। ওরে বাবা, মানে ভালো বাজেট তাহলে প্রচুর। হ্যাঁ, ভালো বাজেট। রিভিল তো করা যাবে না, বাট লাস্টের কোয়েশ্চেনটা আপনি বেরিয়ে গেছেন আমি বলছি, দেবদা বলছে পরের বছর লক আপনার জন্য। না আমি জানি না আবার লক্ষ্যে আনলো, কিন্তু আমরা একটা চিন্তা ভাবনা করছি যে পরের বছরও আবার ছবি নিয়ে আসছি। আচ্ছা এই ছবিটার ক্ষেত্রেও দেবদা এই কথাটা বলছিলেন যে মানে আমার জন্য ওয়েট করে গেছে, মানে খাদান যখন হয়েছে, এটা তো খাদানের আগে ফার্স্ট গল্পটা, তারপরে একদম, নানান একদম। ড্রাফট তৈরি হয়েছে। হ্যাঁ, খাদানের জন্য এটা আমরা হোল্ড করে নিয়েছিলাম, যে আমাদের বললো যে আমাকে ডিসেম্বর একটু খাদানটা নিয়ে আসতে হবে। মন খারাপ হয়নি দাদা? একদম না, কারণ দেব তো আমার ছেলে, তো মানে ও আমাকে নিজের বাবার মতো ভালোবাসে, রেসপেক্ট করে, তো আমার কারোর ছেলের জন্য হবে হবে, আমি বললাম, একদম তুই আগে করে নেয় খাদানটা করে নে। এবং খাদান ভালো লেগেছে তো আপনার? খুব ভালো ভালো, মানে দারুণ, মানে একটা কমার্শিয়াল ছবি আবার নতুন ভাবে আনা যায়, সে খাদানের মাধ্যমে দর্শকরা দেখে নিয়েছে। হ্যাঁ, ওই যে হোল্ড করে যাওয়াটা আপনার মনে হয় যে অন্য কোনো মানে কাউকে নিয়ে, অন্য কোনো হিরোকে নিয়ে বানিয়ে নিই, বা অন্য কাউকে নিয়ে, দেবদা বলছিল অন্য কাউকে নিয়ে বানিয়ে নাও তুমি, এটা বলেছিল আপনাকে? না, দেব হয়তো সে কথাটা বলেনি আমাকে কখনোই যে আমার না, বানিয়ে মানে দাও। এই ইন্টারভিউ দেখছিলাম এই কয়েকদিন আগে, দাদা বলছিলেন যে কিন্তু আমাদের গল্প তো ওইভাবেই তৈরি হয়। আমরা যখন দেবকে দেখেই তো, আমরা যখন গল্পটা লেখা হয়, তৈরি করি, আমরা স্ক্রিপ্ট লেখা হয়, আমরা দেবকে দেখেই, কারণ দেব বাদ দিয়ে ছবিটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সামনের ছবিগুলো সেটাও Even আপনি পরপর ছবিগুলো কিন্তু ওনার সাথে করছেন, এবং বেশ একটা হয় না যে এবারে একটা কন্টেন্টকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, সুপারস্টার তো রয়েছে তার সঙ্গে, এবং তাকে ছেড়ে করছেন না যে না ঠিক আছে আমরা অন্য কাউকে নিয়ে একটা ছবি করে নিই, অ্যাজ অ্যান প্রডিউসার তো আমরা যাকে খুশি নিয়ে ছবি করতে পারি, সেটা না করে আপনি দেব মিঠুনের দিকেই ছিলেন। ইভেন মিঠুন চক্রবর্তীরও তো ডেটস পাওয়া খুব ডিফিকাল্ট শোনা যায়। হ্যাঁ, কিন্তু আগে থেকে করে দেয় যে কদিন লাগবে তোমার, কদিন লাগবে, ও খুব পারফেক্ট এবং পাংচুয়াল লোক একটা, মানে ওই ও ডেট থেকে নড়ছে, বরঞ্চ আমি একটা ডেট নিলাম, শুট না করলেই সেদিনকে চেঁচামেচি করে। তা আপনার তো খুব পাংচুয়াল শুটও হয়, এর শুটটা আমি যতটুকু দেখেছি খুব খুব সুন্দর শুট হয়েছে। তো যাই হোক, শেষে দর্শকদের উদ্দেশ্যে বলে দিন, এত সুন্দর চলছে, আই ডেফিনেটলি শিওর যে দারুণ চলছে, তো দারুণ আরো ভালো যাতে চলে। আপনি মানে আপনাদের ওপর ভরসা করে আমরা বাংলা সিনেমা বানাই, এবং আপনারা আমাদের প্রত্যেকটা ছবিতেই আশীর্বাদ করেন, এই ছবিতেও করছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, সিনেমা হলে এসে প্রজাপতি 2 দেখুন, প্রজাপতির থেকেও ভালো লাগবে, এটা আমার গ্যারান্টি। ব্যাস অনেক বড় গ্যারান্টি দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ এতটা দেখার জন্য, থ্যাংক ইউ।